হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই আছে এক দাগে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগ, সূর্যাস্ত আইন যুক্ত ছিল হবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। 2 দাগ, ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল অপশন এ দাগ রেশায়। 3 দাগ, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল অপশন বি দাগ হবে রেলপথ। 4 দাগ, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। 5 দাগ, প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেয়া হয় রেঙ্গুনে। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে আছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 10 দাগ, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল হবে যুগান্তর পত্রিকা। এবার 2 দাগে বলেছে ঠিক না ভুল লেখো। 1 দাগ, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল ঠিক। 2 দাগ, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল ঠিক। 3 দাগ, তিতুমীরের নেতৃত্বে নারকেল বেরিয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ঠিক। 4 আছে লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, এটি ভুল। পরের প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটা ভুল, কারণ এটা হবে দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন দেখো, বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্স ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন ঠিক। এবার চলে যাই 3 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1, কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয় হবে লর্ড ডালহৌসি। 2, সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? দাদাভাই নওরোজি। 3, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? হবে দয়ারাম সরস্বতী। 4 আছে নীল দর্পণ নাটকটি ইংরাজির অনুবাদক কে? দীনবন্ধু মিত্র। 5, বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? হবে 1906। চলে যাই 4 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-এর 1, সূর্যাস্ত আইন কাকে বলে? চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকেই সূর্যাস্ত আইন বলা হয়। পরের প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন শব্দটির অর্থ হল শিল্পের অবক্ষয়। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হবার পর থেকে ধীরে ধীরে ভারতীয় কুঠার শিল্প ও হস্তশিল্পের ক্রম অবনতি দেখা যায়। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। এর ফলে ইংল্যান্ডের উৎপাদিত পণ্যে ভারতের বাজার ভরে যায় এবং এই অসম প্রতিযোগিতার ভারতীয় শিল্পগুলো ধ্বংস হয়ে যায়। ভারতীয় শিল্পের এই অবক্ষয়ই অবশিল্পায়ন নামে পরিচিত।
পরের প্রশ্নে দেখো, দিকু কাদের বলা হতো? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন এবং জমিদারদের কি নামে অভিহিত করত? সেটাই হল, তাদেরকে দিকু বলা হতো। পরের প্রশ্নে দেখো 3 দাগে, দিকু কাদের বলা হয়? ঔপনিবেশিক শাসক, জমিদার, ইজরাদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা বিদ্রোহ করেছিল। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ ছিল এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। সাঁওতালদের এলাকার জমিদার, বহিরাগত মহাজন, যাদের দিকু বলা হতো, প্রভাব বিস্তার করে দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো এবং অত্যাচার করত। তো পাশে আছে টিকা লেখো, সম্পদের বহির্গমন। দেখে নাও এখান থেকে। ড্রেন থিওরি বলতে বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে। ভারতে ড্রেন থিওরির প্রবক্তা হলেন দাদাভাই নরজি। ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হতো, ফলে ভারতেরও অবস্থার উন্নতি হতো না। ভারতের অর্থনৈতিককে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো। বস্তুত ভারতের ব্রিটিশ সরকার স্পন্সরের মতো কাজ করত, ভারতের সম্পদ শোষণ করত আর তা ইংল্যান্ডে জমা করত। ভারতের ব্রিটিশ আমলে ব্রিটেনের জাতীয় আয়ের 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। পরের প্রশ্ন দেখো, টিকা আছে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে ছিলেন মহারাষ্ট্রের একজন উল্লেখযোগ্য সমাজ সংস্করণ। তিনি ভারতীয় সমাজের নিম্নবর্গীয় মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনে তার স্ত্রী সাবিত্রীবাঈয়ের অবদানও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। খ্যাতির কারণ দেখো, ফুলে নারী শিক্ষার প্রসারের জন্য 1851 খ্রিস্টাব্দে পুনা শহরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও দেখো, বিধবা পুনর্নির্মাণ আন্দোলনের ক্ষেত্রে তিনি মহারাষ্ট্রের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 3 আছে সভা সমিতির যুগ। দেখে নাও এখান থেকে একটু সভা সমিতির যুগটা। চলে যাই 6 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 আছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান। এখান থেকে দেখো রাজা রামমোহন রায়ের অবদান। দেখে নাও এখান থেকে। আর এখান থেকে দেখো বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের জন্য কি করেছিলেন। এরপরে আছে ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। তিন দাগ, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো।
তাহলে চলো 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।